প্রিয় শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাস আজকে আমি যেটি নিব সেটি হচ্ছে নবম শ্রেণীর জন্য ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয় থেকে চতুর্থ অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা, এই অধ্যায়ের উপরে ক্লাস দেব। তোমাদের কাছে বিষয়টি একেবারে নতুন, তাই আমি এটি ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অধ্যায় শিরোনামে যাই। প্রথমেই ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি বলতে কি বোঝায়? ঝুঁকি হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাব, প্রত্যেকটা কাজের সাথেই কিন্তু ঝুঁকি রয়েছে, অর্থাৎ ক্ষতির সম্ভাবনা। ঝুঁকিকে এক কথায় বলতে পারি আমরা ক্ষতির সম্ভাবনা। এই ক্ষতির সম্ভাবনাকে যখন আমরা কতটুকু ক্ষতি হবে এটাকে যখন সংখ্যায় প্রকাশ করতে পারবো, তখন সেটাকে বলবো ঝুঁকি। আর যদি সংখ্যায় প্রকাশ করতে না পারি যে আমার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে বা কত টাকার ক্ষতি হচ্ছে, এটি যখন সংখ্যায় প্রকাশ করতে পারবো না, তখন সেটিকে বলা হবে অনিশ্চয়তা। তাহলে ঝুঁকি হচ্ছে পরিমাপযোগ্য ঘটনা এবং অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না। ঝুঁকি কাকে বলে? ঝুঁকি কাকে বলে এটার সঙ্গে আমরা বলবো ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যে ঝুঁকি বিদ্যমান। যখন ক্ষতির সম্ভাবনাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারবো, তখন তাকে ঝুঁকি বলে। আর অনিশ্চয়তা কাকে বলে? ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে সংখ্যায় প্রকাশ করা যাবে না, তখন তাকে বলবো আমরা অনিশ্চয়তা। ঠিক আছে, এটাই হলো মূল আলোচনা, ঝুঁকি এবং অনিশ্চয়তা। এর মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা উদ্দীপকের আলোকে সেটি আলোচনা করার চেষ্টা করব। দেখো, এবিসি কোম্পানির আয় হার এখানে দেওয়া আছে। দুইটা প্রকল্প আছে, এক্স একটা প্রকল্প, ওয়াই একটা প্রকল্প। এক্স প্রকল্প মনে করো কলম উৎপাদন করে, ওয়াই প্রকল্প মনে করো খাতা বা পেন্সিল উৎপাদন করে। এখন এক্স প্রকল্প থেকে সে বছরে আয় করে 10%, প্রথম বছর আয় করেছে, দ্বিতীয় বছর 12%, তৃতীয় বছর 13% তার মুনাফা মানে বিনিয়োগের উপরে আয় হয়েছে, চতুর্থ বছর একটু কমে গেছে, 11% আয় হয়েছে। আর ওয়াই যে তার আরেকটা চলমান প্রকল্প রয়েছে, সেখান থেকে তার আয় হচ্ছে প্রথম বছরে 11% আয় করেছে, দ্বিতীয় বছর 10%, তৃতীয় বছর কমে গেছে 9%, চতুর্থ বছর আবার বেড়ে গেছে 12%। এখন এটা হচ্ছে তার আয় হার, বার্ষিক আয়ের হার। সে যে টাকা বিনিয়োগ করেছে তার উপরে তার এই % হারে আয় হচ্ছে। এখন এর মধ্যে ঝুঁকির সম্ভাবনা কোনটাতে, ক্ষতির সম্ভাবনা কতটুকু, সেটা পরিমাপ করা যায় কিছু গাণিতিক উপায়ে। সেটাকে বলে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি এটার দ্বারা কি করে? ঝুঁকি নির্ণয় করে। ঝুঁকি পরিমাপ, ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি। ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি, যেটাকে বলে হলো আদর্শ বিচ্যুতি। এখন এই যে আয় হারগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা যদি আমাদেরকে বলে যে কোন প্রকল্প গ্রহণ করব, অর্থাৎ কোনটা লাভজনক বা কোনটা একটু কম লাভজনক, সেই বিবেচনায় যদি কোনোটা বন্ধ করতে হয় বা কোনোটা চালু রাখতে হয়, তখন আমাদের এই আয় হারগুলো বিবেচনা নিয়ে ঝুঁকি পরিমাপ করে দেখতে হবে। তাহলে ঝুঁকিটা কিভাবে পরিমাপ করব? আদর্শ বিচ্যুতি নামক একটি পরিসংখ্যানিক পদ্ধতি আছে। সেই পদ্ধতির দ্বারা আমরা ঝুঁকিটা পরিমাপ করে দেখব যে কোন প্রকল্পের ঝুঁকি বেশি এবং কোন প্রকল্পের ঝুঁকি কম। এই হচ্ছে আমাদের উদ্দীপকের বিশ্লেষণ। এবার আসো ক এটার এই আঙ্গিকে কি প্রশ্ন দেওয়া আছে? ঝুঁকি কাকে বলে? এটা আগেই বলছি যে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা যখন গাণিতিকভাবে প্রকাশ করা যাবে, তখন তাকে আমরা বলবো ঝুঁকি। আর অনিশ্চয়তা কাকে বলে সেটাও আগে বলছি। তো যেহেতু এখন পার্থক্য, তাহলে ঝুঁকির সংজ্ঞায় তুমি দিবে যেটাকে পরিমাপ করা যাবে ক্ষতির সম্ভাবনা, সেটা হলো ঝুঁকি। আর অনিশ্চয়তার ক্ষেত্রে তুমি সংজ্ঞা দিবে কি? যে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা গাণিতিকভাবে প্রকাশ করা না গেলে তাকে আমরা বলবো অনিশ্চয়তা। ঝুঁকি পরিমাপ করা যায়, অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। ঝুঁকি পরিমাপের পদ্ধতি হলো আদর্শ বিচ্যুতি, অনিশ্চয়তা পরিমাপের কোনো পদ্ধতি নেই। ঝুঁকিকে সংখ্যায় প্রকাশ করা যায়, অনিশ্চয়তাকে সংখ্যায় প্রকাশ করা যায় না। এভাবে 4টা বা 3টা পয়েন্ট দিলেই তোমার 2 নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে যায়। এবার আসো, এক্স প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো। এই যে আদর্শ বিচ্যুতির দ্বারা ঝুঁকি নির্ণয় করা যায় বললাম। এবার এক্স প্রকল্প, তার যে এক্স প্রকল্পটা রয়েছে, এই প্রকল্পের ঝুঁকি কতটুকু সেটা আমরা এখন নির্ণয় করব। সেই নির্ণয় করার পরিসংখ্যানিক পদ্ধতির কথা আমরা বলেছি। এখন দেখব যে কিভাবে, কোন ছকের মাধ্যমে আমরা ঝুঁকিটা নির্ণয় করতে পারি এবং সিস্টেমটা কি, পদ্ধতিটা কি, এটা একটু দেখব। গ নাম্বার, এক্স প্রকল্পের ঝুঁকি নির্ণয়।
ছকে কী কী ঘর থাকবে? প্রথম ঘরটা হলো বছর, এর পরেরটা হলো আয় হার, এর পরের ঘর তোমরা নিবে আয় থেকে গড়কে বাদ দিতে হবে, গড় আয় যেটা সেটাকে বাদ দিতে হবে, যেটাকে বলে ব্যবধান বলতে পারি আমরা, আয় থেকে ব্যবধান। এরপরে হলো ব্যবধানের বর্গ, যেটা বের করব ব্যবধান সেটার বর্গ। এই হলো ছক। আর নিচে নিচে হবে যতগুলো বছর ততটা ঘর। বছর হলো 4টা, তাহলে আমরা এখানে নিচ্ছি 1 2 এই 3 এই 4, বছর 1 2 3 4। এবার আয় হার কোন প্রকল্পের? এক্স প্রকল্পের। প্রথম বছর কত পার্সেন্ট? 10%। এখানে একটা শতকরা চিহ্ন দিয়ে রাখলে আর এগুলোর সাথে বসাতে হবে না। দ্বিতীয় বছর হচ্ছে 12%, তৃতীয় বছর হচ্ছে 13%, আর চতুর্থ বছর 11%। এই এতটুকু আমরা কিন্তু উদ্দীপক থেকেই বসাইলাম। এখন আমাদের গাণিতিক কাজ শুরু। প্রথমে আমাদের বের করতে হবে, দেখো আয় থেকে গড় আয় বাদ দিয়েছে, তার মানে কি এখান থেকে গড় আয়টা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি গড় আয়। কীভাবে পাবো? এগুলোর যোগফল কত হবে? এগুলোর যোগফলকে গড় কীভাবে বের করে তোমরা জানো যে মোট উপাত্তের সংখ্যাকে, মোট উপাত্ত কয়টা, যোগফলকে উপাত্তের সংখ্যার যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে কত? 10 + 12 + 13 + 11 46 46। আমাদের বছর কয়টা? 4টা, তাহলে গড় করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। 11.5। গড় আয় কত আসছে? 11.5। এরপরে তুমি খেয়াল করো আয় মাইনাস গড়, অর্থাৎ এখানে আমাদের প্রথম বছরের আয় কত? 10 মাইনাস গড় কত বের হলো? 11.5। কত আসবে এখানে লিখব, এখানে কত আসবে? 1.5 মাইনাস 1.5, যেহেতু বড় সংখ্যা মাইনাস এজন্য। এরপরে আছে 12 মাইনাস 11.5, এটা আসবে 0.5। এরপরে আছে 13 মাইনাস 11.5, এটা আসবে 1.5। এরপরে আছে 11 মাইনাস 11.5, এটা আসবে মাইনাস 0.5। দেখো এগুলোকে আমরা কী বের করলাম? আয় থেকে গড় বাদ দিলাম, এটা হচ্ছে ব্যবধান। এবার যে ব্যবধানটা তুমি বের করেছো সেই ব্যবধানের বর্গ, মাইনাস 1.5 এর স্কোয়ার কত হয়? এটা একটু দেখো কত হয়। 1.5 এর বর্গ করলে 1.5 এর বর্গ 2.25, 2.25 আর দুইটা মাইনাসকে গুণ করলে কি হয়? মাইনাস ইন্টু মাইনাস, এটা কত হবে? প্লাস। এজন্য সংখ্যার সাথে কিন্তু প্লাসই আছে। ঠিক আছে, তুমি -3 ইন্টু -3 বর্গ মানে কি? ওই সংখ্যাকে কিন্তু 2 বার গুণ, তাহলে তুমি এই -3 এর স্কোয়ার করলে -3 ইন্টু -3, এটা কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9। আবার যদি প্লাস সংখ্যার বর্গ করো 3 স্কোয়ার, তাহলে 3 ইন্টু 3 কত হবে? 9। এই জন্য তোমার এখানে মাইনাস থাকলেও মাইনাসটা কিন্তু এখানে তেমন একটা প্রভাব পড়বে না, মানে প্রভাব পড়েই না বলতে গেলে। দুইটা মাইনাসের বর্গ করলে সংখ্যাটা কিন্তু প্লাস হয়ে গুণ অবস্থা চলে আসে। এরপরে আসো 0.5, এটা ছিল দ্বিতীয় বছরের ব্যবধান। 0.5 এর বর্গ করলে হবে 0.25, 0.25 এর বর্গ 0.25। এরপরে আবার 1.5 তৃতীয় বছর, এটার বর্গ করলে হবে 2.25, ওই আগেরটাই। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছিলো এখানে, আর এখানে তো প্লাস আছেই। -0.5 এটার বর্গ করলে ওই 0.25, ওটাই হবে। ঠিক আছে, এবারের কাজটা কি? এবারের কাজটা হচ্ছে আমরা যে ব্যবধানের বর্গ বের করলাম, এই ব্যবধানের বর্গের যোগফল বের করতে হবে। ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ এই 2.25 0.25 এগুলোকে প্লাস করে আসতে হবে। 2.25 প্লাস 0.25 প্লাস 2.25 প্লাস 0.25, এখানে হবে 5। এরপরে ব্যবধানের বর্গের যোগফল বের করলাম। পরের কাজটা হলো ব্যবধানের বর্গের গড়। ব্যবধানের বর্গের গড় বের করতে হবে। গড়ের একটা ছোট ফর্মুলা, উপরে যোগফল বসবে, যে যোগফলটা তুমি বের করবে সেই যোগফলটা বসবে, আর নিচে n - 1। এখানে n দ্বারা কি বোঝায়?
n ইকুয়াল টু বছরের সংখ্যা, বছর সংখ্যা কয় বছর, n দ্বারা বোঝাবে বছরের সংখ্যা। এটা হলো ব্যবধানের বর্গের গড়। যখন তুমি ব্যবধানের বর্গের গড় বের করবা এই ফর্মুলাটা, এই সূত্রটা, যোগফল ডিভাইডেড বাই n-1। যোগফল কত বসাও, যোগফল হচ্ছে 5, n বছরের সংখ্যা, এখানে আমাদের কতটা বছর, 4। যদি আমাদের উদ্দীপকে 5 বছর থাকতো তাহলে n এর মান হতো 5, 6 থাকলে 6, এখানে বসবে কত, n এর জায়গায় 4 মাইনাস 1, 5 ডিভাইডেড বাই 3 কত আসবে, 1.66 অর্থাৎ 1.66। ঠিক আছে, তাহলে ব্যবধানের বর্গের গড় তুমি পেয়ে গেছো। এখন আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, এইটাকে বর্গমূল করলেই হবে আদর্শ বিচ্যুতি। সুতরাং আদর্শ ফলকে n-1 দিয়ে ভাগ করলাম, যোগফল ছিল 5, 4 - 1 অর্থাৎ n এর মান 4, এটাকে ভাগ করলাম, ভাগ করলে 5/3 আসে, 5/3 এটাকে ভাগ করলে আসে 1.66, 1.66। দেখো এবার আমি এখানে চলে আসি একটু, দেখো আমরা ব্যবধানের বর্গের গড় কত পেলাম, 1.66, অঙ্ক একদম শেষ পর্যায়ে। সুতরাং আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি কি করতে হবে, ব্যবধানের বর্গের গড় যেটা পেলাম ওটাকে রুট করতে হবে, 1.66, এটার বর্গমূল করলে কত হবে, 1.66, 1.28, 1.28। আচ্ছা, এটার সাথে একটা শতকরা চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা এক্স প্রকল্পের শতকরা ঝুঁকি কত, 1.28%। এখানে ক্ষতির সম্ভাবনা রয়েছে 1.28%, অর্থাৎ শতকরা যদি ম্যাক্সিমাম ঝুঁকি কত, 1.28%। আমরা এই 4 বছরের এভারেজ এবং 4 বছরের তথ্য নিয়ে কাজ করে আমরা যেটা অনুমান করতে পারলাম যে আমাদের এক্স প্রকল্প থেকে ঝুঁকি হচ্ছে 1.28%। এবার দেখো ঘয়ে বলছে যে কোন প্রকল্পটি গ্রহণীয়, কোন প্রকল্পটি গ্রহণীয় এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমরা এক্স প্রকল্পের ঝুঁকি নির্ণয় করছি, এবার কি করব তাহলে ওয়াই প্রকল্পের ঝুঁকি নির্ণয় করব। সমস্ত তথ্য একই থাকবে, শুধু ওয়াই প্রকল্পের তথ্য নিয়ে তোমাকে কাজ করতে হবে। ওয়াই প্রকল্পের জন্য আমাদের প্রথম বছর কত কত আছে, 11%, দ্বিতীয় বছর আছে 10%, তৃতীয় বছরের আয় ছিল কত পার্সেন্ট, 9%, চতুর্থ বছর 12%, এভাবে ছিল। ওইগুলো নিয়ে সেম কাজটা আমরা এখন এখানে করব, যেটা আমরা করছিলাম এক্স প্রকল্পের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখি ঘ, এবার এখানে কি লিখব, ওয়াই, ওয়াই প্রকল্পের ঝুঁকি নির্ণয়। কারণ ওয়াই প্রকল্পেরটা বের করে আমি তুলনা করব যে কোনটার ঝুঁকি বেশি কোনটার কম, সেজন্য আমাকে এখন যে প্রকল্পটা বাকি আছে অর্থাৎ ওয়াই প্রকল্প, এটার ঝুঁকি বের করতে হবে। এজন্য আমাদের প্রথম বছরের আয় হার কত, এবার আমরা এটাতে আসি। প্রথম বছরের আয় হার হচ্ছে 11%, দ্বিতীয় বছরের আয় হার 10%, তৃতীয় বছর 9%, চতুর্থ বছর আবার 12%। তাহলে আগের মতো কাজ করো যে গড় আয়, কীভাবে গড় আয়টা বের করবো, এগুলোর যোগফলকে ভাগ দিব বছরের সংখ্যা দিয়ে, 11, 10, 9, 12, 42, 42, এটাকে ভাগ করো 4 দিয়ে, 42 ভাগ 4, 10.5, 10.5। এবার ব্যবধান 11 - 10.5, এটা হবে 0.5। এরপরে আসো 10 - 10.5, এটা হবে -0.5। এরপরে আসো 9 - 10.5, 10.5, এটা হবে -0.5, -0.5, তাই তো। হ্যাঁ, এরপরে আছে 12 - 10.5, এটা কত আসে, 12 - 10, 1.5 মেবি, 10.5, 1.5। ঠিক আছে, তাহলে এখন আমরা ব্যবধানের বর্গ করি, 0.5 এর বর্গ করলে কত হবে, 0.25। এটাও মাইনাস সহকারে, তো মাইনাস থাকলে সমস্যা নাই, ওই দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে আমরা কি করলাম, 0.5 এর বর্গ করলে হয় 0.25, এখানে আবার -0.5, ওই একই কথা 0.25, এখানেও -0.5 এর বর্গ, এটা হবে 0.25, আর এখানে 1.5, এটার বর্গ করলে হবে 2.25। ব্যাস, এবার কি করতে হবে, ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ আমাদের এখানে এগুলোর যোগফল কত হয়, এটার যোগফল কত হচ্ছে একটু দেখি,
0.25 প্লাস 0.25 প্লাস 0.25 প্লাস 2.25 3। আচ্ছা, এরপরে বলছে কি ব্যবধানের বর্গের গড় যোগফলকে n-1 দিয়ে ভাগ করতে হবে। যোগফল হচ্ছে 3 আর n হচ্ছে বছরের সংখ্যা, আগের মতোই 4 মাইনাস 1, তাহলে 3/3, এটা কত হবে 1। এবার কি ব্যবধানের বর্গের গড় তুমি পেয়ে গেছো, তাহলে আদর্শ বিচ্যুতি কীভাবে পাবে? ব্যবধানের বর্গের গড় যত পেলে সেটাকে তুমি রুট বা বর্গমূল করতে হবে। 1-এর বর্গমূল 1, তাহলে কত হবে? এখানে সাথে দিতে হবে কি একটা পার্সেন্ট চিহ্ন বা শতকরা চিহ্ন, এটা দিলে পরে আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন তুমি একটু খেয়াল করো যে আমাদের 2 প্রকল্পের জন্য প্রথম প্রকল্পটা ছিল এক্স প্রকল্প, এক্স প্রকল্পের ঝুঁকি আমরা বের করছিলাম 1-এর একটু বেশি ছিল, আর দ্বিতীয় প্রকল্পের ঝুঁকি হচ্ছে অর্থাৎ ওয়াই প্রকল্পের ঝুঁকি হচ্ছে 1%। তাহলে এক্স প্রকল্পের এবং ওয়াই প্রকল্পের দুইটা প্রকল্পের মধ্যে যদি তুলনা করি দেখা যাচ্ছে যে এক্স প্রকল্পের ঝুঁকিটা কিন্তু বেশি। তোমরা গ নাম্বারের অপশনগুলো খেয়াল করে 1.29 কত যেন ছিল, এরকম একটু 1-এর বেশি ছিল। আর ঘয়ে এসে আমরা দেখলাম যে ওয়াই প্রকল্পের ঝুঁকি পাওয়া গেছে 1%, তাহলে ওয়াই প্রকল্পের ঝুঁকি কম। তা আমাকে বলছে যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, আমরা এখানে মতামত চাইছে, তাহলে আমরা কি লিখব? যেহেতু ওয়াই প্রকল্পের ঝুঁকি কম, সেহেতু ওয়াই প্রকল্পটি গ্রহণীয়। আচ্ছা, এই ছিল আমাদের আজকের উদ্দীপক এবং সেই অনুযায়ী আমাদের কোশ্চেনের সমাধান করলাম। এবার তোমাদের একটু হোমওয়ার্ক দিতে চাই আমি। সব কিছু ঠিক থাকবে, জাস্ট ফর প্র্যাকটিস। এখানে তোমরা একটু চর্চা করার জন্য নিজেরা, আমি তথ্যগুলো একটু পরিবর্তন করে দিব, বাকি সব ইনফরমেশন সেম থাকবে। বাসায় নিজেরা এটা করে তারপর তোমরা দেখবে 7%, 9%, 8%, 10%, এটা দিলাম 6%, 10%, 9%, 8%, এভাবে বাকি সব তথ্য সেম। তুমি এই দুইটা এক্সের এবং ওয়াইয়ের ঝুঁকি বের করে দেখবে এবং তুলনা করবে, যেটার বেশি ঝুঁকি থাকবে সেটা বাদ দিবে, যেটার ঝুঁকি কম সেটা গ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।